ধারা ভয় পেয়ে এক কদম পিছিয়ে গেল। তা দেখে শব্দ করে হেসে উঠল শুদ্ধ। ধারা চোখ ছোট ছোট করে তার হাতের রাজহাঁসটি শুদ্ধর দিকে বাড়ালো। শুদ্ধ একটু পেছালো। ধারা খিলখিল করে হেসে উঠল। এরকম খানিক খুনসুটির পর ধারা ওর হাতের ফোন নিয়ে ক্যামেরার টাইমার সেট করে বলল, আসো রাজহাঁসগুলোকে নিয়ে ছবি তুলি। কি সুন্দর! তুমি তোমারটা ধরে রাখবা, আমি আমারটা ধরে রাখবো। এই বলে একটা উঁচু জায়গা দেখে ফোন রেখে দিয়ে ধারা শুদ্ধর পাশে রাজহাঁস নিয়ে দাঁড়ালো। একটু ভালো মতো পোজ নিয়ে যখনই ঠিক হতে যাবে তখনই শুদ্ধ হঠাৎ নিজের কাঁধ দিয়ে ধারাকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ধারা চোখ বড় বড় করে শুদ্ধকে একইভাবে ধাক্কা দেয়। একটার পর একটা দুজনে এমন ধাক্কাধাক্কির মাঝে শুদ্ধ হঠাৎ ধারার কাঁধে হাত রেখে তাকে নিজের একদম কাছে ঘেঁষে দাঁড় করায়। ধারা বুড়ো কুঁচকে শুদ্ধ দুষ্টুমি ভরা মুখটার দিকে তাকায়। একের পর এক এভাবেই তাদের খুনসুটি মাখা মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী হতে থাকে। ছবি তোলা শেষে একটা জলের ডোবার কাছে গিয়ে দুজনে হাতের রাজহাঁসগুলো উড়িয়ে ছেড়ে দিল। রাজহাঁসগুলো তাদের শুভ্র ডানা চাপটে পানিতে ঝাঁপিয়ে পড়ে, সাঁতরে বেরোলো। ধারা আগে আগে চলে যেতে লাগলে পেছন থেকে দৌড়ে গিয়ে ধারার কাঁধে হাত তুলে দিয়ে হাঁটতে লাগলো শুদ্ধ। মাঠ ভরা চারিদিকে এখন সর্ষে ফুলের ছড়াছড়ি। তার মধ্য দিয়ে যাবার সময় কিছু ফুল ছিঁড়ে শুদ্ধ ধারার কানে গুঁজে দিল। ধারা লাজুক হেসে শুদ্ধকে মৃদু ধাক্কা দিয়ে সরাতেই আবারও ধারাকে ধরে ফেলল সে। পাশ দিয়ে খড়কুটোর স্তূপ নিয়ে যাওয়া একটা ইঞ্জিন চালিত গাড়ি ধরে হাঁপিয়ে উঠে দুজনের ঘা এলিয়ে দিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সাদা তুলোর পেজর মতো মেঘে ভেসে বেড়ালো নীল আকাশের দিকে স্বপ্ন নিয়ে। তাকিয়ে রইল তারা। সময় গড়াতে লাগলো। শীত পেরিয়ে বসন্তের হাওয়ায় গুঞ্জন শুরু হলো। সবুজ ধানের রং পাল্টে সোনালি রং ধারণ করতে লাগলো। একসময় সেই সুদিন এসে ধরা দেয়। শুদ্ধ পেয়ে যায় যা সে করতে চেয়েছিল। অবশেষে একটা নতুন জাতের ধান সে উদ্ভাবন করে ফেলে। তার ক্ষেত উঁচু ভরা। উঁচু ফসনশীল ধান তারই সাক্ষ্য দেয়। সমগ্র গ্রামবাসীকে তাক লাগিয়ে দেয় সে ধান। এত অল্প জায়গার মধ্যে এত ঘন, এত অধিক ফলনের ধান তার আগে কখনো দেখেনি। অন্যান্য ধানের শীষে যেখানে 150 থেকে 160টি দানা থাকে সেখানে এই ধানের শীষে 700 থেকে 750টির মতো দানা। মাত্র 1 বিঘা জমিতেই ধান হবে 43 মণের মতো, যা সাধারণ ধানের তুলনায় 3 গুণ। তার উপরে এই গাছ অন্যান্য গাছের তুলনায় অনেক শক্ত ও মজবুত, যার ফলে ঝড় বৃষ্টিতেও সহজে হেলে পড়ে না। পোকামাকড়ের সংক্রমণও খুব কম আর অধিক ফলনশীল। কৃষকদের বিস্ময়ের সীমা থাকে না। এত বছর ধরে তারা ধান চাষ করে এসছে, এমনটা তো কখনো দেখেনি। শুদ্ধর আনন্দ আর দেখে কে। পুরো বাচ্চাদের মতো মাঠ ভরে নেচে গিয়ে খুশিতে লাফাতে থাকে। বারবার ধারার কাছে এসে দেখাতে থাকে সে পেরেছে, তার এতদিনের পরিশ্রম সার্থক। খুশিতে ধারার চোখে পানি ভরে আসে। মুখে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে শুধু শুদ্ধর পাগলামি দেখতে থাকে। শুদ্ধর উদ্ভাবিত সেই নতুন জাতের ধান তাদের জীবনের মোড় অভাবনীয়ভাবে ঘুরিয়ে দেয়। দূর দূরান্ত থেকে লোকজন শুদ্ধর ক্ষেতে ধান দেখতে আসলো। ধানের ফলন দেখে তারা সবাই বিস্মিত। খবর পেয়ে কৃষি বিভাগ থেকেও লোক আসলো। তারা খুব প্রশংসা করলো। কিছু ধান সংগ্রহ করে পাঠানো হলো গবেষণাগারে। এ নিয়ে কিছু পত্রপত্রিকা লেখালেখি হলো। যেমনটা দেখা যাচ্ছে, প্রতিবার এই ধানের ফলন যদি এমনই হয় তাহলে কৃষকদের জন্য ব্যাপক লাভজনক হবে এই ধান। উৎপাদনে খরচ কম, সারের অধিক প্রয়োগের প্রয়োজন হয় না, খুবই উচ্চ ফলনশীল। ধান কাটার পর দেখা গেল অনুমানের চাইতে পরিমাণ বেশি। রান্না করে দেখলে এই ধানের ভাতও সুস্বাদু, অন্য চালের তুলনায় চিকন। শুধু ধান বিক্রি করে মাত্র 1 বিঘাতেই 5 লাখের মতো আয় করল। মোট 1.5 বিঘার মতো সে এই ধান চাষ করেছিল। লাভ হলো প্রচুর। কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেল। শুদ্ধ অনেকের মাঝে বিনা টাকায় ধানের বীজ দিতে লাগলো। সে চায় সবাই এই ধান লাগিয়ে সফল হোক, কৃষকদের দরিদ্রতা ঘুচে যাক। কৃষি অধিদপ্তর থেকেও এই পরিকল্পনা করা হলো।
তারা ধান গবেষণায় পাঠিয়েছে। মোক্ষম ফলাফল আসলে তারা এই ব্যাপারে আরও বিশদ ব্যবস্থা গ্রহণ করবে। তাদের এখন দেখার বিষয় এই ধান সব মৌসুমে চাষ করা সম্ভব কিনা, আর প্রতিবারই এরকম বাম্পার ফলন হবে কিনা। যদিও এবার এই ধান চাষ তাদের পর্যবেক্ষণে ছিল না, তাই ঠিক করা হলো পরের বার শুদ্ধকে এই ধান আবারও চাষ করিয়ে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্যবেক্ষণ রাখবে। যদি ফলাফল আশাজনকভাবে হয়, তাহলে এই ধানের বীজ বাংলাদেশের সকল কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে, আর এই ধান চাষের প্রশিক্ষণও দেওয়া হবে। তার আগে শুদ্ধ একটি কৃষি ক্লাব গঠন করে সপ্তাহে একদিন গ্রামের সাধারণ কৃষকদের কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার আর অধিক ফলনের চাষাবাদের বিভিন্ন পদ্ধতি নিয়ে শেখাতে থাকে। শুদ্ধর নাম অনেকটা ছড়িয়ে যায়। অনেক স্থান থেকে ইন্টারভিউ নিতে আসা হলো তার। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন শিক্ষিত যুবকের কৃষিতে হাত আর নতুন উদ্ভাবন সাধনের জন্য ব্যাপক সাড়া পেল। সে বছর শুদ্ধর ফলের খামারও ব্যাপক লাভ হলো। ব্যাংক থেকে নেওয়া লোন ধীরে ধীরে শোধ করে দিল সে। তার উপরে খানিক সঞ্চয়ও হতে লাগলো। সবাই বলতে লাগলো শুদ্ধ সোনার কপাল। কিন্তু এই সোনার কপাল অর্জনের পেছনে কতটা আত্মত্যাগ আর পরিশ্রমের ছাপ আছে, তা বোধগম্য হলো খুব কম লোকেরই। এর পরের সময়গুলো খুব দ্রুত কাটতে লাগলো। এর মাঝে অনেক কিছুই পরিবর্তন হলো তাদের জীবনধারাও। গ্রামে তাদের সেই দোতলা ঘর পুরনো হতে হতে একসময় থাকার অযোগ্য হয়ে পড়ল। শহরের শাখায় সেই সময় শুদ্ধ কাজের চাপও ভীষণ বাড়তে লাগলো। ধারার কলেজে যেতে সুবিধার শুদ্ধর কাজ সবকিছু মিলিয়ে সার্বিক বিবেচনা নিয়েই তারা মূল শহরের মধ্যে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। শুদ্ধর মস্তিষ্ক তুখোড়, সাথে সে প্রচণ্ড পরিশ্রমীও। কাজ এবং কাজের পদ্ধতি দুটোই সে ভালো মতো বোঝে। তার বিচক্ষণ ভাবনার সাথে সে সঠিক পন্থাই অবলম্বন করতে থাকে। আস্তে আস্তে তার কাজের পরিধি বাড়তে লাগলো। লাভের অংশ দিয়ে সে ফলের খামারের পরিসর আরো বৃদ্ধি করলো। আরো নানা জাতের ফলের চাষ বাড়ালো, সেই সাথে আরো লোক নিয়োগ করলো। বিচক্ষণতার সাথে অর্থের সঠিক প্রয়োগ ঘটালো শুদ্ধ জানত। তথাপি শুধু লাভ বই কি আর ক্ষতি তার হলো না। এরপর সে নিজের পুঁজি আর ব্যাংক থেকে আরো কিছু লোন তুলে সে তার খামারের টাটকা ফলের রস প্যাকেজজাত করার একটি ছোটখাটো ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত নিল, যেখানে কোনো ভেজাল মেশানো হবে না। দেশের মানুষ যেন নির্ভেজাল বিশুদ্ধ ফলের রস গ্রহণ করতে পারে, সেই সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে একা তার পক্ষে এত বড় উদ্যোগ নেওয়া সম্ভব না, তাই সে অন্য একজনের সাথে শেয়ারে প্রজেক্টের নামার প্রস্তুতি নেয়। আর সেই অন্য একজন আর কেউ নয়, বরং ধারার ছোট চাচা শাহেদ। সেদিনের পর থেকে সময়ের সাথে সাথে আত্মীয়তার সম্পর্কে সব ঠিক হয়ে যায়। সেই শাহেদ শুদ্ধ পরিকল্পনাকে নিখোঁজ বেকুবের কাজ ছাড়া আর অন্য কিছু ভাবত না। এখন সেই শাহেদই শুদ্ধর কাজের গতি আর সাফল্য দেখে নিজ থেকে সেদে শুদ্ধর ফ্যাক্টরিতে 30% শেয়ারে হিসেবে থাকার অফার দেয়। শুদ্ধ মুচকি এসে পেছনে সব ভুলে সব স্বাভাবিক করে নেয়। একটার পর একটা সুযোগ এসে শুদ্ধর হাতে ধরা দিতে থাকে। সাফল্য ত্বরান্বিত হয়। এরপরে কেটে যায় আরো একটি বছর। সিএনজি থামতেই ধারা মাথা বের করে আশপাশটা দেখে নিল। আকাশ আজকে একদম ঝকঝকে, মেঘের ছিটে ফোঁটাও নেই। রৌদ্রোজ্জ্বল দিন, সুন্দর। আর সুন্দর হবেই বা না কেন, আজ ধারার জীবনের একটা বিশেষ দিন। আজ তারা তাদের নতুন বাসায় উঠবে। অবশেষে শহরের মাঝে তাদের সম্পূর্ণ নিজের একটা বাসা হয়েছে। শুদ্ধ পরিশ্রমের টাকায় কেনা নতুন ফ্ল্যাট, তাদের নতুন ঠিকানা। ধারা সিএনজি থেকে নেমে দাঁড়ায়। তার পরনে ধবধবে সাদা রঙের সালোয়ার কামিজ আর গাঢ় নীল রঙের ভারী ওড়না। চোখের সামনে লোহার গেটটার পরেই 6 তলার একটা বিশাল বিল্ডিং। তার ঠিক 4 তলাতেই ধারাদের ফ্ল্যাট। শুদ্ধ বলেছে। ধারা হাত উঠিয়ে অনুমান করা ঠিক এই অংশটুকুতে হয়তো তাদের ফ্ল্যাটে হবে। বিল্ডিংটা এত সুন্দর, নিশ্চয় তাদের ফ্ল্যাট আরো সুন্দর হবে। চুমকের খোঁজে যাইতে মধ্যে লোহার গেটের মধ্যে ঢুকে গেছে।
শুদ্ধ ঢুকতে গিয়ে দেখে ধারা না এসে উপরে তাকিয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শুদ্ধ গিয়ে ধারার হাত ধরে টেনে তার সম্বিত ফিরিয়ে দ্রুত ভেতরে নিয়ে যায়। লিফট দিয়ে 4 তলায় পৌঁছানোর পর তারা সবাই বাসার সামনে গিয়ে দাঁড়ায়। মালপত্র আগেই নিয়ে আসা হয়েছে, শুধু তাদের আশাই বাকি ছিল। শুদ্ধ চাবি দিয়ে দরজা খুলে দেয়। ভেতরের দিকে তাকিয়ে সবাই মুগ্ধ হয়ে যায়। সব ঝকঝকে নতুন, একদম পরিপাটিভাবে সাজানো। মেঝের সাদা টাইলসগুলো গ্লাসের মতো চকচক করছে। বাসা সবারই খুব পছন্দ হয়। শুদ্ধ এতদিন কাউকে আসতে দেয়নি, একেবারে সব একসাথে দেখাবে বলে। খোদেজা আল্লাহর নাম নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলে চমকিয়ে উৎফুল্ল হয়ে লাফাতে লাফাতে ভেতরে ঢুকে পড়ে। ধারা যখনই ভেতরে যাবার জন্য এক পা বাড়াতে যাবে, তার আগেই শুদ্ধ হাত ধরে আটকে দেয়। ধারা অবাক হয়ে তাকাতে শুদ্ধ মিষ্টি করে হেসে বলে, এভাবে না, একসাথে। ডান পা আগে দিবা আর বিসমিল্লা বইলা। ধারা মৃদু হেসে শুদ্ধর হাত ধরে, তারপর বিসমিল্লাহ বলে দুজনে একসাথে পা বাড়ায়। তাদের নতুন ঠিকানায়, নতুন যাত্রায়। ভেতরে ঢুকে ধারা আনন্দের সাথে বাসার আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখতে লাগে। সামনে আরেকটা জায়গা জুড়ে সোফা সেট বসানো। ভেতরে 4টা বেডরুম, একটা গেস্ট রুম, মাঝে ডাইনিং হল আর একটা সুন্দর রান্নাঘর। ধারা একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেই। এতদিন সেই 2 কামরার ভাড়া বাসায় থাকতে তার দম বন্ধের মতো লাগতো। গ্রামে অর্ধপাকা পুরনো ঘর থাকলেও ভেতরে খোলামেলা ছিল। যখন তখন বাইরে বের হতো, তাজা হাওয়া নিত। সেখানের ব্যাপারটাই ছিল আলাদা। এরপর তাদের যেতে হয় শহরের ভাড়া বাসায়। সেখানে জায়গাও ছিল কম, আর গ্রামের মতো অমন বেরো হওয়া যেত না। সর্বক্ষণ ঘরের মধ্যেই থাকতে হতো। গ্রামের সেই বাড়িটাকে ধারা ভীষণ মিস করত। গ্রামের সেই সুন্দর দিনগুলো স্মৃতিতে এসে তাকে উদাস করে তুলত। শুধু ভাবত, আবার কবে ফিরে যাবে সেখানে। ফিরে যাবার অপেক্ষায় ধারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকত। কিন্তু জীবনের তাগিদেই তাদের আর সেখানে ফেরা হয় না। জীবন চলমান আর প্রচণ্ড পরিবর্তনশীল। আমাদের অগোচরেই ইচ্ছার বিপরীতে কখন কোন পরিবর্তন স্থায়ীভাবে ঘটে যায় আমরা টেরও পাই না। শুধু হঠাৎ করে ঠাড় হলে অবাক হয়ে রই। ধারা ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর আবার মাথা থেকে মন খারাপের সব কথা ঝেড়ে ফেলে। আজ সে ভীষণ খুশি, কারণ এই বাসাটাও খুব স্পেশাল। শুদ্ধর নিজের অর্জনের প্রতিচ্ছবি এটি, তাদের নিজেদের বাসা। গ্রামের বাড়িটাও তাদের হলেও সেটা ছিল দাদা শ্বশুর আমলের বাড়ি, আর তারপরেরটা তো ছিল ভাড়া বাসায়। কিন্তু এইবারেরটাই অনুভূতি আলাদা। শুদ্ধর নিজের টাকায় কেনা এটা তাদের বাসা। চোখের সামনে একটু একটু করে গড়ে ওঠা এই গৃহ, এই অনুভূতি বর্ণনাতীত। মালপত্র আগের থেকে এনে গোছানো হলেও অনেক কিছুই আবার গোছানোর মতো থেকে যায়। নতুন বাসায় কাজ কি কম? ধারা কোমরে ওড়না বেঁধে সব ঠিক করতে নেমে যায়। এতদিনে সেও পাকা গৃহিণীর মতো হয়ে গেছে। সেই নড়বড়ে অপ্টুধারা নিজের সংসার এবং নিজেই সামলায়। খোদেজার এখন এতে একটু বিশ্রাম হয়। ধারা সেই সারাটা দিন ধরে সব গোছাগাছ করে, খোদেজার সাথে সাহায্য করে। সব ঠিকঠাক হতে হতে রাত হয়ে যায়। সব কাজ শেষ হলে ক্লান্ত হয়ে নিজের বেডরুমে ঢুকে ধারা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় আয়েশ করে বসতেই হালকা গোলাপি রঙের একটা ফর্মাল শার্ট প্যান্ট গায়ে শুদ্ধ আসে। তার হাতে কিছু একটা প্যাকেটের মতো দেখা যায়। ভেতরে এসেই আশেপাশে চোখ বুলিয়ে শুধু বলতে থাকে, কি দরকার ছিল তোমার এসব করার? আমি সারাদিন বাইরে ছিলাম। তুমি শুধু শুধু একা একা এগুলো করতে গেলে কেন? একটা লোক রেখেই তো করানো যেত। ধারা বিছানায় হেলান দিয়ে বলল, নিজেদের কাজ করতে আবার লোক রাখতে হবে কেন? আর আমি তো সব একা করিনি, মাও সাহায্য করেছে। শুধু বিছানায় বসতে বসতে বলো, খেয়েছো কিছু? ধারা মাথা নাড়ালো। হাতের প্যাকেটটা খুলতে খুলতে শুদ্ধ বলো, জানতাম এই শুনবো। বিরিয়ানি নিয়ে এসেছি, তোমার না পছন্দ? হাঁ করো। ধারা মিটিমিটি হেসে মুখ হাঁ করল। শুদ্ধ নিজের হাতে একটু একটু করে ধারাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার মাঝখানে শুদ্ধ বলল, এতটুকু কি হাঁ করো? বড় করে হাঁ করো।
শুদ্ধ কথা মতো ধারা বড় করে হাঁ করলো। খাবার ধারার মুখে দিতেই ধারা একটা কামড় দিল শুদ্ধর আঙুলে। আচমকা এমন হওয়ায় শুদ্ধ আঁকড়ে চেঁচিয়ে ওঠে। ধারা খিলখিল করে হাসতে লাগলো। শুদ্ধ বাম হাত থেকে বিরিয়ানির প্যাকেট বিছানায় রেখে তবেরে বলে ধারাকে কাতুকুতু দিতে থাকে। ধারা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। একসময় খাওয়া শেষ হলে হাত ধুয়ে এসে শুদ্ধ আবারও ধারার সামনে বিছানায় বসে। সেই প্যাকেটটা আবারও টেনে নিয়ে ধারাকে বলে, তোমার হাতটা দাও তো। ধারা মজা করে বলে, কিভাবে দেব? কেটে। আমি মজা করছি না, সিরিয়াস। ধারা হাসি সংযত করে শুদ্ধর দিকে হাত বাড়িয়ে দেয়। শুদ্ধ প্যাকেট থেকে একটা লাল রঙের বক্স বের করে তার মধ্য থেকে দুটো সোনার বালা বের করে ধারার দু হাতে পরিয়ে দেয়। ধারা অবাক হয়ে তাকিয়ে বলে, এগুলো কি? শুদ্ধ স্বাভাবিক স্বরে বলে, চুড়ি। সোনার? শুদ্ধ মৃদু হেসে বলে, না, রূপার। আমি মজা করছি না, সিরিয়াস। আমিও সিরিয়াস। তুমি কিনেছো? না, আমাদের পাশের বাসার ভাই কিনে দিয়েছে। ধারা মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ করল। ধারার দেখা দেখি শুদ্ধ ও বিকল তেমন শব্দ করল। ধারা বলল, কবে কিনলে? আজকে। এটা কিনতে বাইরে গেছিলাম। কিনতে গেলে কেন? কত দাম হবে? এমনিতেই নতুন ফ্ল্যাট রেখেছো, তোমার ফ্যাক্টরিও সবে চালু হলো, তার উপর তোমার ব্যাংকের লোন এখনো বাকি, তা শোধ না করেই আগে ফ্ল্যাট কিনে ফেললে, এখন আবার এসব কি দরকার ছিল? শুদ্ধ ধারার হাত ধরে স্পষ্ট গলায় বলল, দরকার ছিল, তার জন্যই কিনেছি। একটা নিজের ঘরের যেমন প্রয়োজন ছিল, তেমনি প্রয়োজন ছিল নিজের বইয়ের অলংকার কেনার। আমার জন্য দুটোর গুরুত্বই এক। তোমাকে বিয়ের সময় তেমন কিছুই দিতে পারিনি। নতুন নতুন বিয়ের পর মেয়েরা কত কিছু কিনে, একের পর এক নতুন ড্রেস কিনে, সাজ সরঞ্জামের জিনিস কিনে, কিন্তু তোমাকে আমি তেমন কিছুই দিতে পারতাম না। তোমার কোনো শখ আহ্লাদ আমি তেমন পূরণ করতে পারিনি। তুমি কখনো এর জন্য কোনো অভিযোগ করনি, কখনো মুখ ফুটে কিছু বলনি, আমার এটা লাগবে, ওটা লাগবে। কথাটা বলতে বলতে শুদ্ধর কেমন গলা ধরে এলো। শুদ্ধর কথার মাঝেই ধারা বাধা দিয়ে বলে উঠল, কারণ তুমি আমাকে কখনো সেই সুযোগই দাওনি। আমার যা যা প্রয়োজন ছিল সব না বলতেই তো তুমি এনে দিতে। শুদ্ধ মাথা নাড়িয়ে বলো, অতটুকুতে কিছু হয় না। তোমাকে ওভাবে দেখতে আমার কত খারাপ লাগতো জানো? আমার তখন ছিল না, এখন যখন আছে, এখন যখন পারছি, আমাকে করতে দাও। আমি করতে চাই। আমার বউকে আমি সবকিছু দিয়ে সাজিয়ে রাখতে চাই। তুমি বারণ করতে পারবে না। বারণ করলে আমি শুনবো না। এটা আমার শখ, আমার ইচ্ছা। ধারার চোখ ছলছল করে উঠল। সে বলল, জানো, এই পৃথিবীর মধ্যে সব থেকে সুখী মেয়ে আমি। আমার থেকে বেশি সুখী আর কোনো মেয়ে হতে পারবে না, কারণ কোনো মেয়ে আরেকটা শুদ্ধ পাবে না। শুদ্ধ হেসে ফেলল। ধারার হাত আরেকটু শক্ত করে ধরে বলল, তুমি চিন্তা করো না ধারা, লোন আমি আস্তে আস্তে শোধ করে ফেলতে পারবো। প্রফিট হচ্ছে। আর ফ্ল্যাট আগে এ কারণেই কিনেছি, কারণ ভাড়া বাসায় তোমাদের সবার কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম, তাই টাকা জমতেই কিনে ফেলেছি। লোনেরও একটা ব্যবস্থা হয়ে যাবে। দাঁড়া উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তার হাত নেড়ে নেড়ে সোনার চুড়ি দেখতে লাগলো। শুদ্ধ পেছন থেকে দেখতে লাগলো সেই দৃশ্য। জানালার কাছে গিয়ে ধারা চাঁদের দিকে মুখ করে দু হাত উঁচু করে ধরল। শুদ্ধ এসে পাশে দাঁড়িয়ে বলল, কি করছো? ধারা বলল, চাঁদের আলোতে দেখছি, কেমন লাগে? চাঁদটা কত সুন্দর লাগে, তাই না? শুদ্ধ পেছন থেকে ধারাকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রেখে বলল, ইস, কে বলেছে? আমার বউয়ের থেকে বেশি না। ধারা লজ্জা পেয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। খানিক পর শুদ্ধ বলল, আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। এমনিতেই আজকে তোমার অনেক খাটাখাটনি গেছে। তোমার না কয়দিন পর একটা এক্সাম আছে? শীত পড়েছে এইবার কোথায়? ধারা যে কলেজের নাম বলল তা শুদ্ধ শুনে বলল, এটা তো আমাদের এখান থেকে অনেক দূর। পরীক্ষা শেষ হবার পর আস্তে আস্তে রাত হয়ে যাবে। আচ্ছা, তুমি পরীক্ষা দিতে যেও, আসার সময় আমি নিয়ে গিয়ে আসবো। ধারা মাথা দুলালো।
দারার পরীক্ষার দিন এসে পড়লে সেদিন শুধু তার কাজে আটকা পড়ে গেল। তবুও চটপট কাজ শেষ করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে তার একটু দেরি হয়ে যায়। তখনও সেখানে কিছু শিক্ষার্থী বাসায় ফেরার তোড়জোড় করছিল। মোটামুটি মানুষ ছিল, শুধু ভেবে নিল তার মতো ধারাও আছে। চারিদিকে একটু একটু করে অন্ধকার নামতে শুরু করে। শুধু দারাকে পেল না। বিশাল বড় ক্যাম্পাস, সে ভাবলো অন্য কোথাও আছে। খুঁজে দেখলো, তবুও পেল না। ফোন করে দেখে ফোন বন্ধ। শুধুর খানিক অস্থির বোধ হলো। এদিকে মাগরিবের আজান পড়ে গেছে। আস্তে আস্তে চারিদিকে গুটগুটে অন্ধকার হয়ে গেল। শুধু আরো 2 ঘন্টা যাবৎ পুরো ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজল। দারাকে আর পেল না, মানে পেলই না। শুধুর বুকের মধ্যে ধড়ফড় করতে লাগলো। আর একটু খোঁজাখুঁজির পর শুধু শঙ্কিত মনে বাসায় ফিরে এলো। তার মাথা ভীষণ ঘামছে। কি করবে বুঝতে পারছে না। দরজা খোলাই ছিল। অবিশ্রান্ত শরীর নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো সোফায় বসে টিভিতে একটা কমেডি শো দেখে হেসে কুটি কুটি হচ্ছে ধারা। শুধু শিরদাঁড়া পেয়ে একটা স্বস্তির অনুভূতি বয়ে গেল। পরক্ষণেই তার প্রচন্ড রাগ হলো। সে শক্ত মুখ করে ধারার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, ধারা, ভেতরে আসো। শুদ্ধর আওয়াজ পেয়ে পাশে ঘুরে ধারা কিছু বলার আগেই শুদ্ধ গটগট করে নিজের রুমে চলে গেল। পেছন পেছন গেল ধারাও। ধারার রুমে ঢুকতে শুদ্ধ দরজা ভিজিয়ে দিয়ে ধরা গলায় ধারাকে প্রশ্ন করল, তুমি বাসা আসছো কখন? দারা স্মিথ হেসে বলল, সন্ধ্যার একটু পরেই। অনেকক্ষণ হয়েছে। শুদ্ধর গলার আওয়াজ বাড়িয়ে বলল, তোমাকে যে আমি বলেছিলাম আমি তোমাকে নিতে আসবো, সেটা কি তোমার মনে ছিল না? দারা নরম গলায় বলল, তোমার আসতে দেরি হচ্ছিল, তাই আমি ভাবলাম তুমি আর আসবে না। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল, আর কতগুলো মেয়েও আমাদের এখানে ছিল, তাই তাদের সাথে আমিও চলে এসেছি। মাত্র 30 মিনিটের মতো কি দেরি হলো, আর তুমি নিজে নিজে ভেবে নিলে আমি আসবো না? তুমি জানো তোমার কলেজে গিয়ে আজ 2 ঘন্টা যাবত আমি কিভাবে খুঁজেছি? আমার কত টেনশন হচ্ছিল। শুধু আমি ইচ্ছে করে তো আর কিছু করিনি, পরিস্থিতিতে এমন হয়ে গেছে। আর দাঁড়ার কথায় শুধু বাধা দিয়ে বলো, কথার মাঝে কথা বলবে না, আগে আমার কথা শেষ করতে দাও। কথা না বললে আমি নিজেরটা এক্সপ্লেন করব কিভাবে? শুধু খুব চেঁচামেচি করতে লাগলো। ধারা বিরক্ত হয়ে বলল, শুধু আস্তে কথা বলো, মা শুনবে। শুধু নিজের মতো করে বলে যেতে লাগলো, তুমি আমার জন্য দাঁড়ালে না কেন? বললাম না, আমি ভেবেছিলাম তুমি আসবে না। আজকাল তো আবার তুমি খুব বেশি ব্যস্ত থাকো, তোমার কোনো সময় হয় না। হ্যাঁ থাকি ব্যস্ত, কাজের জন্যই থাকি, অকাজে তো আর থাকি না। তাই বলি কি কখনো এমন হয়েছে তোমার কাছে আসার কথা বলেছি কিন্তু আসিনি? শুধু শুধু তো একটা পিন্স মারা কথা বলে দিলে। আমি যে আজকে 2 ঘন্টা যাবৎ কিরকম অবস্থায় পড়েছিলাম সেটা তো আর তুমি বুঝবে না। তুমি কিন্তু এখন ওভার রিয়েক্ট করছো। আমি ওভার রিয়েক্ট করছি? আর তুমি কি করেছো? বাসায় যখন একা একাই আসছিলে, আমাকে ফোন করে তা জানালে না কেন? ধারা মুখ ভার করে বলো, আমি ফোন নিয়ে যাইনি। বাহ, ফোন নিয়ে যাওনি? তাহলে ফোনটা সাথে রাখো কেন? যখন দরকারেই পাওয়া যায় না। আমি কতবার কল করেছি জানো? ফোন নাওনি তো নাওনি, আবার বন্ধ করেও রেখে গেছো। চালু করে রাখলেও আর কি হতো? চমকে গেছে বেড়াতে, মা স্মার্টফোন রিসিভ করতে পারে না। বাজলে শুধু শুধু অস্থির হতো, তাই বন্ধ করে রেখেছিলাম। তাহলে বাসায় আসার পর ফোন অন করে জানালে না কেন? তোমাকে কল করিনি? 100 বার কল করে ফেলেছি, তোমার নিজের ফোনই তো বন্ধ। শুধু জোর গলায় বলো, অসম্ভব। আমার ফোন আমি সবসময় অন রাখি, তোমার মতো অফ করে রেখে মানুষকে টেনশনে ফেলি না। এখনো অনই আছে। এই বলে ধারাকে দেখানোর জন্য শুধু পকেট থেকে ফোন বের করে দেখলো ফোন সত্যিই বন্ধ। চার্জ শেষ হয়ে গেছে, কখন যে বন্ধ হয়ে গেছে শুদ্ধ টেনশনের মধ্যে আর খেয়াল করেনি। দারার কথাই সত্যি দেখে শুদ্ধ খানিক মেয়ে গেল। দারা সেদিকে তাকিয়ে হাসার মতো ভঙ্গি করে বলল, খুব তো চেঁচাচ্ছিলে, এখন দোষটা কার? শুধু কি আমারই? এবার বুঝলে দোষটা কার? শুদ্ধ খানিক ইতস্তত করে দুর্বল না হয়ে বলো, এখন এতটুকুতেই আমার দোষ হয়ে গেল? দোষটা তোমার। ধারাও পুরো ক্ষেপে গিয়ে বলতে লাগলো, তোমার দোষ?
না, তোমার দোষ। তোমার দোষ। শুধু বলো। এখন তো স্বীকার করবেই না। আমার আজকে কি অবস্থা হয়েছিল তা আমি জানি। আমার জায়গায় তুমি থাকলে না সেখানেই অজ্ঞান হয়ে থাকতে। আমার অজ্ঞান হওয়া নিয়ে আর কিছু বলবে না। আমি তো বলবোই। ধার আরো কাছে এগিয়ে বলো। ভালো হবে না বলে দিচ্ছি। আর একবার বললে কিন্তু আমি তোমাকে। শুধু এক পা করে এগিয়ে দাঁড়ার পেছন নিতে নিতে বলো, কি করবে? বলো কি করবে? দাঁড়া বলার মতো কিছু খুঁজে পেল না। আমতা আমতা করতে লাগলো। শুদ্ধর মুখে বিজয়ের হাসি ফুটতে শুরু করলো। ধারা হাত মুষ্টিবদ্ধ করে জোরে শ্বাস। তোমার সাথে কথা বলার কোনো মানে হয় না। ওকে, আমার সাথে আর কথা বলবো না। আচ্ছা, মনে থাকে যেন। এই বলে ধারা পেছনে মুখ করে দাঁড়ালো। শুদ্ধ নিজের মুখ ঘুরিয়ে নিল। রাতের বেলা খাবার সময় হলে সবাই ডাইনিং টেবিলে বসলো। সবাই বলতে শুদ্ধ, ধারা আর খদিজা। শুদ্ধ আর ধারা আজ পাশাপাশি বসেনি, বসেছে একে অপরের বিপরীত প্রান্তে, মুখোমুখি। দুজনের কারো মুখে কোনো কথা নেই। দুজনেরই রাগে গজগজ করছে। খদিজা চুপচাপ খেতে লাগলো। খেয়াল করলো খাবারের সময় আজ পরিবেশটা অন্য দিনের তুলনায় একদম শব্দশূন্য। কারো মুখে কোনো কথা নেই। নয়তো অন্যদিন তো দুজনে কত হাসি মজা করে। আজ পুরো ভিন্ন। খাবারেও দুজনের মন নেই। একটু খাচ্ছে আবার শুধু নাড়াচাড়া করছে, আর একটু পর পর শুধু একে অপরের দিকে রাগে চোখে তাকাচ্ছে। মূল ধ্যান মূলত তাদের সেখানে। খদিজা বুঝতে পারলো কিছু একটা হয়েছে, তাই সেও আর কথা না বলে চুপচাপ নিজের খাবার খেয়ে প্লেট রান্নাঘরে নিয়ে রাখতে গেল। খদিজা যাবার পর সুতো পানি ঢালার জন্য জগ কাত করতেই বেখেয়ালবশত পানি ছিটকে পড়ল তার কোলে। শুধু থতমত খেয়ে উঠল। দাঁড়া নিজের খাবারের দিকে তাকিয়ে ইচ্ছে করে হেসে উঠল। শুধু থ মেরে বলো, তুমি হাসছো কেন? দাঁড়া শুদ্ধর দিকে তাকিয়ে ভাব নিয়ে বলো, আমার মুখ, আমি হাসি, আমার ইচ্ছা। এই বলে আরো শব্দ করে হাসতে লাগলো ধারা। শুধু দাঁত কিরমির করতে লাগলো। কিছু খাবার প্রায় শেষের দিকে। একটি বাটিতে এক পিস বেগুন ভাজা অবশিষ্ট ছিল। ধারা নেওয়ার জন্য হাত বাড়ালো। অনভ্যাসবশত শুধু সেদিকে হাত বাড়িয়ে ফেলল। দুজনের হাত একসাথে পড়ল বাটিতে। শুদ্ধ বলল, আমি আগে হাত দিয়েছি। তুমি বাড়ালে কেন? বেগুন ভাজা আমি নেব। ইস, বললেই হলো। আমি আগে হাত দিয়েছি, তাই আমি নেব। ধারা নিজের দিকে বাটি টেনে নিল। শুদ্ধ আবার বাটি নিজের দিকে টেনে নিয়ে বলল, আগে হাত আমার গেছে। বাটি ছিল মাঝখানে। তোমার হাতের চাইলে আমার হাত লম্বা। দুজনে যদি একসাথেও বাড়িয়ে থাকি, লজিক্যালি আমার হাতই আগে যাবে। অতএব বেগুন ভাজা আমার। তুমি না বেগুন খাও না। বেগুন খেলে তোমার শরীরে চুলকানি হয়। সত্যি বলতে শুধু ভুলে গিয়েছিল যে তার বেগুন খেলে চুলকায়। দাঁড়ার কথায় খেয়াল হলো, কিন্তু এখন এত দূর এসে হেরে যাওয়া তো যায় না। তাই নিজের গার্ড বজায় রেখে বলো, আমার শরীর নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমারটা আমি বুঝবো। এমনিতেও চোখের সামনে কত চুলকানি সহ্য করি। বেগুনের চুলকানিতে আর কি। শুধু যে কথাটা দাঁড়াকে মিন করে বলতেছে তা অনুধাবন করতে পেরে ধারার মুখ হা হয়ে গেল। সে বিস্ফোরিত মুখে বলো, আমি চুলকানি? শুধু বাঁকা হেসে বলো, যাক, তোমার বোঝার লেভেলটা অন্তত ভালো। দাঁড়া রান্নাঘরের দিকে মুখ করে বিচার দেওয়ার ভঙ্গিতে কাঁদো কাঁদো মুখ করে জোরে ডেকে উঠল, মা। শুদ্ধ বলে উঠল, হ্যাঁ, কিছু হলে তো শুধু এটাই পারো, ম্যা। শুদ্ধ ধারার মতো করে মুখ ভেঙ্গিয়ে ডেকে দেখালো। ধারা রাগে গজগজ করতে করতে বলল, এমন করছো না। এখন এই বেগুন আমিই খাবো। দাঁড়া বাটি টেনে ধরলো। শুদ্ধ বাটি টেনে ধরে বলো, কোনোদিনও না, আমি খাবো। দুজনে বাটি ধরে টানাটানি করে চেঁচাতে লাগলো। খদিজা তখন ওদের মাঝখান থেকে বাটিটা উঠিয়ে নিয়ে বলল, কি শুরু করলি তোরা? কতক্ষণ ধৈর্য সহ্য করতাছি। একটু প্লেট ধুইতে রান্নাঘরে গিয়ে আর টিকতে পারলাম না। তোদের দুজনের কারোরই খাওয়া লাগবো না। এই বেগুন ভাজা আমি নিয়ে গেলাম। খদিজা বেগুন নিয়ে গেলে দুজনে হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। তারপর আবার একে অপরের দিকে চোখ পড়তেই দুজনের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগোতে লাগলো। রাত হলো গভীর, নিঝুম, নিস্তব্ধ। সবাই ঘুমানোর প্রস্তুতি নিল।
ধারা আর শুধু ঘুমানোর জন্য বিছানায় উঠে দুজন দুজনকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে চাদর টেনে বিছানায় দু প্রান্তে শুয়ে রইল। কেউ কারো দিকে ফিরেও তাকালো না। তারপর শুরু হলো তাদের চাদর নিয়ে টানাটানি। দাঁড়া এই নিজের দিকে চাদর টেনে নেয়, আবার শুদ্ধও ছাড়ে না, শক্ত করে ধরে রাখে। দুজনে দাঁত খিঁচে চাদর নিয়ে যুদ্ধ শুরু করলো, কেউ কারো থেকে কম না। এক সময় শুদ্ধ জোরে চাদর নিয়ে টান দিতেই দাঁড়ার হাত হঠাৎ আলগা হয়ে গেলে পলসেরও পাচমকা চাদর নিয়ে বিছানা ছেড়ে নিচে পড়ে গেল শুদ্ধ। ধারা উঠে বসলো। শুদ্ধ নিজেকে ধাতস্থ করে মেঝে থেকে উঠে এলোমেলো চুলগুলো ঠিক করে বলো, এটা কি হলো? কি হলো? তুমি ভালো মতো শোও না কেন? শুধু নড়াচড়া করো। আমি নাড়াচাড়া করি? নাড়াচাড়া করার মতো জায়গাটা কোথায়? এমনিতেও তো জায়গা পাই না, এত বড় খাট, তবু সব জায়গা তো তুমি দখল করে রাখো। এই যে এইটুকুনি জায়গার মধ্যে আমাকে শুতে হয়। আচ্ছা, আর ঘুমানোর পর যে তুমি আমার উপর ঠ্যাং তুলে রাখো, তার বেলা? আর তুমি যে শুধু নাক ডাকো, তার বেলা? শুদ্ধ বিছানায় উঠে তেড়ে এসে বলো, একদম মিথ্যে কথা বলবে না। ধারাও পুরো তেজের সাথে বলে, মিথ্যে হলে হোক, আমি তো 100 বার বলবো। তাহলে আমিও বানিয়ে বলবো। তুমি ঘুমের মধ্যে মুখের লালা দিয়ে বিছানা ভাসিয়ে ফেলো। সি সি সি, মানুষ শুনলে কি বলবে? ধারা রাগে দুঃখে জ্বলে উঠে বলো, ভালো হবে না কিন্তু। অবশ্যই ভালো হবে। ওদের কথা কাটাকাটি মাঝে হঠাৎ খোদেজা রুমের দরজা খুলে চেঁচিয়ে উঠে বলো, আহ থামবি তোরা, তোদের চেঁচামেচিতে ঘরে থাকা যাইতেছে না, ঘুমাবো কেমনে? খোদেজার ধমকে দুজনেই পুরো ভেজা বিড়ালের মতো চুপসে রইল। চেহারায় নির্দোষ নির্দোষ ভাব ফুটিয়ে রইল তারা। শুধু বলো, সরি আম্মা, দাঁড়া এত জোরে জোরে কথা বলছিল যে যার কারণে তোমার এমন লেগেছে। আর হবে না। দাঁড়া মুখ হা করে শুদ্ধর দিকে তাকিয়ে আবার খোদেজাকে বলো, হ্যাঁ মা, আর হবে না। শুদ্ধকে আমি বুঝিয়ে দেব। শুধু শুধু সে চেঁচামেচি করে আপনার ঘুম ভাঙিয়ে দিল। শুদ্ধ বলো, আমি চেঁচামেচি করেছি নাকি তুমি করেছো? জি না, তুমি করেছো। না, তুমি করেছো।